বাংলাদেশের অর্থনীতি সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতার প্রভাবে নানা চ্যালেঞ্জের মুখে পড়ছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগ, উৎপাদন ও বাণিজ্য কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে রাজনৈতিক স্থিতিশীলতা ও কার্যকর নীতির প্রয়োজনীয়তা এখন অত্যন্ত জরুরি। দর্শক, এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু আগে নিতে আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর রশিদ আহমেদ হুসাইনি, পরিচালক বিজিএমইএ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আসসালামু আলাইকুম। আমি যেমনটা বলছিলাম যে বাংলাদেশের অর্থনৈতিক সাম্প্রতিক সময়ে নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়ছে। এই যে বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দেখতে পাচ্ছেন, যেটা এটি কিভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতাকে প্রভাবিত করছে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। রাজনীতি অস্থিরতা, এটার সাথে সম্পৃক্ত অর্থনীতি, সবকিছুই। শব্দটা তো রাজনীতি, রাজ্যের যে নীতি। রাজ্য যদি ঠিক না থাকে, রাজ্যে যদি, দেশে যদি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে, সেখানে অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, পারিবারিক নীতি বলেন, কোনো নীতি ঠিক থাকার কথা না। প্রথম আমাদেরকে দেশটা ঠিক করতে হবে। আজকে দেখুন যে সাবজেক্টটা আপনি এখানে অবতারণ করেছেন, সেটা হলো রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমরা যে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছি, অর্থনীতির এই অস্থিরতা কিভাবে আমরা মোকাবেলা করব, ওর কিভাবে কি করা যায়, এই নিয়ে মেনলি আলোচনা। আমাদের প্রত্যেকটা অর্গান কিন্তু রাষ্ট্রের সাথে সম্পৃক্ত। রাষ্ট্রকে বাদ দিয়ে কোনো কিছু করা সম্ভব নয়। যেহেতু আমরা বাংলাদেশের অধিবাসী, বাংলাদেশের আইন কানুন, আমাদের প্রশাসনিক ব্যবস্থা, আন্তর্জাতিক কূটনীতিক যে আমাদের নীতি, যেহেতু আপনি আমাকে ডেকেছেন গার্মেন্টস শিল্প নিয়ে, বা আমি একজন গার্মেন্টস উদ্যোক্তা, পাশাপাশি বিজিএমই এর পরিচালক, তো আমার মেন ফোকাস কিন্তু গার্মেন্টসকে নিয়েই। অন্য অন্য জিনিসও বুঝি না এমনটা নয়, হয়তো অত বেশি বুঝে না। গার্মেন্টসটা বেশি বুঝি, যেহেতু ছাত্র জীবন থেকে শেষ করার পরেই গার্মেন্টসে আজকে প্রায় গার্মেন্টস শিল্প তো আমাদের দেশের অর্থনীতিতে অনেক বড় জায়গা দখল করে আছে বলা যায়। জি, তো আমি যেহেতু এর সাথে সম্পৃক্ত যে দীর্ঘ প্রায় 30 বছরের অধিক, আমরা প্রতিনিয়ত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে কিন্তু হাঁটি হাঁটি পাপা করে আছে। গার্মেন্টস শিল্প বিশ্বে দ্বিতীয় স্থান আমরা অনেক সময় বলি, আমরা একটা দাগা দখল করে নিয়েছি। এটা সরকারের সহায়তা নিয়েই, কিন্তু সরকারের সহায়তা ছাড়া কিন্তু আসলে কোনো কিছু সম্ভব নয়। আজকে আমাদের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমরা গত 5ই আগস্টের আগে একটি সরকার, সেই সরকারের সময় আপনারা সব কিছু দেখেছেন যে টোটাল দেশটাকেই একটা নৈরাজ্য পরিস্থিতি সৃষ্টি করে, বিশেষ করে অর্থনীতির যে দেউলিয়াপনা, যে ব্যাংক লুট, আমাদের গার্মেন্টসটা কিন্তু ব্যাংকের সাথে 100% সম্পৃক্ত। ব্যাংকে যদি টাকা না থাকে, সময়মতো এলসি করতে না পারে, তাহলে আমরা কিন্তু র মেটেরিয়ালস এনে আমরা সময়মতো এক্সপোর্ট করতে পারবো না। অনেক সময় এক্সপোর্ট করতে গেলে শ্রমিকের বেতনের প্রশ্ন আসে, সেই বেতনটা কিন্তু এক্সপোর্ট থেকে প্রসিড আসবে, সেখান থেকে টাকা নিয়ে আমরা শ্রমিকদের বেতন দিব, যাতে স্থিতিশীলতা আসবে। এই 5ই আগস্টের আগে যে সরকার ছিলেন, সেই সরকার তার ক্ষমতায় টিকে থাকার জন্য ম্যানিপুলেট করে অনেক কিছু করেছেন। তার প্রমাণ আমি না, সর্বস্তরে কিন্তু দেওয়া আছে এখানে, যে আমরা বিভিন্নভাবে বাহবা নেওয়ার জন্য, নিজের একটা গ্রহণযোগ্যতা মানুষের কাছে তুলে ধরার জন্য অনেক কিছু ম্যানিপুলেট করেছি, কিন্তু আসলে বাস্তবে তা নয়। 5ই আগস্টের পরবর্তী সময় দেখেছেন গার্মেন্টস সেক্টরে রাজনৈতিক পরিস্থিতির কারণে দেশের মানুষের বিক্ষোভ, তাদের যে একটা চাহিদা, সব কিছু নিয়ে কিন্তু আমরা সুখকর পরিস্থিতি, আমরা সেখানে ভালো অবস্থায় ছিলাম না। এর পরবর্তীতে আন্তর্জাতিক যা ঘটছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে দেখেন বিশ্বে, যেহেতু আমরা এক্সপোর্ট করি বিভিন্ন দেশে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বা এশিয়ারও অনেক দেশে, সেখানেও কিন্তু যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে, যেমন যুদ্ধ অহরহ লেগেই যাচ্ছে। একটা যুদ্ধের কারণে এক দেশ শুধু সেখানে ইফেক্টেড নয়, এই দেশের সাথে সম্পৃক্ত অনেকগুলি অর্গান কিন্তু আছে। আপনি দেখেন চায়না, রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে চায়না কিন্তু এখানে ইনভলভ হয়ে গেছে। আমরা রাশিয়াতে বিশাল মার্কেট, আমরা কিন্তু এখানে এক্সপোর্ট করতে পারি নাই, ডিউ টু ডলার আদৌ আসতে হবে নিউ ইয়র্ক থেকে।
আমেরিকা যদি প্রেসার দিয়ে দেয় আমাদের কিন্তু পেমেন্ট আর হচ্ছে না। আমরা ডাইরেক্ট রাশিয়া শিপমেন্ট শুরু করেছিলাম, কিন্তু এটা বন্ধ হয়ে গেল ডিউ টু পেমেন্টটা কীভাবে হবে, কীভাবে পেমেন্ট, কোন দিক থেকে আসবে, শিপমেন্ট কীভাবে হবে। এখনও কিন্তু আমরা ডাইরেক্ট রাশিয়াতে শিপমেন্ট করতে পারছি না। এটা একটা প্রতিবদ্ধতা নাম্বার 1। এই যে বিদেশি বিনিয়োগ কমে যাচ্ছে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ কমে যাচ্ছে, এই ক্ষেত্রে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? ধরেন এটা একটু বিদেশি বিনিয়োগ, দেশীয় বিনিয়োগ হুমকির সম্মুখীন হয়ে যাচ্ছে, কারণ আমরা তো এক্সপোর্ট করব। বিদেশি বিনিয়োগ বলতে দুরকম আছে, একটা হলো বিদেশির এখানে বিনিয়োগ করে তারা ইন্ডাস্ট্রি কলকারখানা করবে, দ্বিতীয়ত তারা যদি অর্ডার ঠিক মতো না দেয় তাহলে আমরা তো এক্সপোর্ট তো করবো বিদেশে, সেটা যদি সমত করতে না পারি, যদি প্রতিমধ্যে সৃষ্টি হয়ে যায় তাহলে আমরা হুমকির সম্মুখীন পড়ে যাই। কিন্তু এখানে আমার একটি বিষয় জানা আছে, এই পেছনে কি শুধু রাজনৈতিক প্রেক্ষাপটই দায়ী নাকি অন্য কোনো কারণও আছে? এখানে আমি মূলত বলবো যে আন্তর্জাতিক পরিমণ্ডলে যে রাজনীতি চলে সেটার প্রেক্ষাপটে আমরা কিন্তু এখানে বিভিন্ন পরিস্থিতির শিকারে পড়ে যাচ্ছি। চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ইউএসএ তাদের রাজনৈতিক পলিসি আছে, এবং আমাদের তাদের সাথে তাল মিলিয়ে আমাদের স্বার্থ রক্ষা করে যদি চলতে পারতাম প্রপারলি, তাহলে অনেকটা কিন্তু হুমকি থেকে বেরিয়ে যেতে পারতাম আমরা। যেমন চায়না তার রাশিয়া থেকে এক্সপোর্ট করে তারা চায়না কারেন্সি টাকা নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমি যে হুমকির কথাগুলো বললাম যে প্রতিনিয়ত আমরা চলে যাচ্ছি, একটা হলো ইউক্রেন যুদ্ধের কারণে, একটা হলো আরেকটা হুতিদের আক্রমণের কারণে আমাদের যে মালটা পুস্তক গিয়ে 1 মাসে 25 দিনে 30 দিনে সেটা 2 মাস লেগে যাচ্ছে, আমরা সর্বদা পেমেন্ট পাচ্ছি না, এটা একটা হুমকি। তৃতীয়ত হুমকি হলো যেমন ট্রাম্প প্রশাসন এসে যে টেরিফের কারণে যে জিনিসটা হয়ে গেল, আমাদের অর্ডার স্লো হয়ে গেল, আমরা ইউরোপিয়ান মার্কেট হারাচ্ছি, এটা একটা হুমকির কারণে দাঁড়ালো। মানে লাস্টে যেটা দাঁড়ালো এসে আমাদের সামনে নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে যে পরিস্থিতি ঘটছে এবং ঘটতে যাচ্ছে, আমরা সম্প্রতি এলাম যে আল্লাহ রাব্বুল আলামিন হাদিকে ব্যস্ত নসিব করুক, তাকে শাহাদাত মর্যাদা দেখ। হাদির মতো একটা ছেলে আমাদের থেকে হারিয়ে গেল, এটা তো রাজ্যের মানুষের জন্য, বিশেষ করে বিশ্বের কাছে এটা একটা আমরা একটা অন্য চোখে পড়ে গেলাম যে এত রক্তের বিনিময়ে আমরা 5 আগস্টে একটা আমরা নতুন স্বাধীনতা বলি, অভ্যুত্থান বলি, যে ভাষায় বলে না কেন, একটা অভ্যুত্থান তো ঘটেছে। এর পরবর্তী দেশ শান্তি হওয়ার কথা, বাট এই যে এই অশান্ত শুধুমাত্র দেশীয় না দেশীয় আন্তর্জাতিক মিলেই কিন্তু এই নির্বাচনের সামনে অস্থিতির পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে। এই অস্থিতির পরিস্থিতিতে বায়াররা যে ইনভেস্ট করবে, বায়াররা যে অর্ডার দেবে, তারা তো অর্ডার নিশ্চয়তা যাচ্ছে, তাদের যে ইনভেস্টটা হচ্ছে তাদের ইনভেস্ট নিশ্চয়তা যাচ্ছে, আমরা আদৌ কি ফ্যাক্টরি চালাতে পারবো কি না। নির্বাচন এখনো হয় নাই, ফেব্রুয়ারির যদি 12 তারিখ নির্বাচন হয়, এখনো আমাদের কাছে অলমোস্ট 1.5 মাসের মতো 50 দিনের সময় এখানে আছে। এর মধ্যে কোন পরিস্থিতি যায়, কারণ বাংলাদেশের পরিস্থিতি ডে বাই ডে চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ এই যে একটা পরিস্থিতি যে হাদির ঘটনার পরে যেটা ঘটলো, এটা তো অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, এটা একটা মানে মানবাধিকার বিবর্জিত ঘটনা। তো এই ঘটনা কখন যে কি ঘটে, এটা কিন্তু বিদেশিরা এ ব্যাপারে খুব ওয়াকেফাল, তারা খুব তীক্ষ্ণ দৃষ্টি রাখছে কি হচ্ছে, নির্বাচন পরবর্তী কি হয়। এই সব কিছু নিয়ে কিন্তু গার্মেন্টস সেক্টর খুব ভালো অবস্থায় নেই, কারণ বায়াররা যে অর্ডার দিয়ে আমরা টাইমটা শিপমেন্ট করতে পারবো কিনা, আর আমরা যদি অর্ডার সম্মত পাচ্ছি না, এতে করে আমাদের ভিতরে যে প্রবলেমটা হবে, সেই প্রবলেমটা হলো যদি ইন্ডাস্ট্রির উদ্যোক্তারা যদি সময় মতো অর্ডার না পায় আর যদি তারা শিপমেন্ট করতে না পারে, তাহলে আমাদের শ্রমিক অসন্তোষ দানা বাঁধার সম্ভাবনা রয়েছে। ব্যাংক যে আমাদের সাপোর্ট দিবে, ব্যাংকে কি সেই পরিমাণ তারল্য আছে? আর আপনি কি ব্যাংক তো আপনাকে ফ্রি টাকা দিবেন না, ব্যাংকও তো ইনভেস্ট করবে। আমাদের যে পেপারসগুলো এলসি দিতে হবে, শিপমেন্ট করতে হবে, ডকুমেন্ট দেবেন, ব্যাংক কীভাবে টাকা দিবে? ব্যাংক তো কোটি কোটি টাকা ইনভেস্ট করে রাখছে। আপনি দেখেন আমাদের মানে খারাপ প্রিন্ট যেটাকে বলি, সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে এতদিন তো লেফট দিয়ে আমরা বুঝিয়ে রেখি যে লেফট দেওয়ার সুযোগ এখন আর নাই, এখন সব কিছু আপনাকে প্রপারলি কিন্তু এগুলি সামনে চলে আসতেছে। তো এই পরিস্থিতিগুলো যে রাজনৈতিক স্থিতিশীলতা বাংলাদেশে না আসে, আমাদের আইনশৃঙ্খলা যদি প্রপারলি যদি আমাদের অর্গানগুলি কাজ না করে, প্রকৃত দোষীদেরকে বের করে দিয়ে স্থিতিশীলতা না আনতে পারে, তাহলে ডে বাই ডে আমাদের খারাপের দিকে যাচ্ছি। আমি ভালোর দিকে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে কমে দেখা যাচ্ছে, যদি না সামনে নির্বাচিত সরকার এসে শক্ত হাতে দমন করতে না পারে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি সামাল দিতে যদি হিমশিম খেয়ে যায়, দেশের আরও যারা আছে প্রশাসনে তাদের সদিচ্ছা প্রয়োজন আছে, এগুলো যদি আমরা প্রপারলি ঠিক না করি, তাহলে আমরা এই গার্মেন্টস সেক্টর নিয়ে আমরা কিন্তু অনেক দুশ্চিন্তা ইতিমধ্যে আসি। এবং আপনি জানেন ইতিমধ্যে অনেকগুলি ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ডে বাই ডে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এই প্রসঙ্গে ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শক, এরপর জানিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন।
বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আপনি যেমনটা বলছিলেন যে অনেক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রে এর প্রভাব যেমনটা অর্থনীতিতে পড়ছে তেমন তো অনেক ক্ষেত্রে বেকারত্ব অনেক বেশি বেড়ে গেছে। এই বিষয়ে কি বলবেন? আসলে দেখুন, আমরা বন্ধ কারখানাগুলি নিয়ে কিন্তু প্রায় আমরা কথা বলে আসছি। ইভেন কি যখন আমাদের দেশে বন্যার কারণে বেশ কিছুদিন আগে অনেকগুলি শিল্প রুগ্ন শিল্প হয়ে গেছে, এই রুগ্ন শিল্পের তালিকা এখন পর্যন্ত ঝুলতেছে, ফাইসালা কিন্তু হয়নি। এটা একটা তালিকা করেছে মাত্র। ইদানিংকালে গত ব্রিটিশ সরকারের আমলে যারা ওই দলের পক্ষে ছিল না তাদেরকে বিভিন্নভাবে কিন্তু ব্যবসায়িক হয়রানি করা হয়েছে। দ্বিতীয়ত, ওই হয়রানির কারণে অনেকগুলি ফ্যাক্টরি সার্ভাইভ করতে পারেনি। 5ই আগস্টের পরে এসে এই যে বারবার শ্রমিক অসন্তোষের কারণে বা ঘোলা পানিতে মাছ শিকার করতে যাওয়ার প্রবণতার কারণে অনেকগুলি ফ্যাক্টরি দীর্ঘদিন বন্ধ ছিল। একটা ফ্যাক্টরি যদি 15 দিন 20 দিন বন্ধ থাকে, তার সক্ষমতা থাকা অবস্থায় কিন্তু সক্ষমতা হারিয়ে ফেলেছে। আপনি দেখেন যে ফ্যাক্টরিটা 15 দিন বন্ধ থাকে, রাজনৈতিক কারণে হোক, আন্দোলনের কারণে হোক, যে কোনো কারণে প্রতিনিয়ত একটা মাঝারি টাইপের যে ফ্যাক্টরিগুলি আছে তারও কিন্তু ব্যাংক লাইবিলিটি শোধ করাও করতে হবে, শ্রমিক বাধ্য হবে, কারেন্ট বিল গ্যাস বিল পে করতে হবে। তার প্রতিদিন কিন্তু মিনিমাম 10 থেকে 15 লক্ষ টাকা খরচ আছে। 15 দিন যদি বন্ধ থাকে তাহলে সে 15 দিনের উৎপাদন তার পাচ্ছে না। এই 15 দিনে সে কিন্তু 2-2.5 কোটি টাকার নিচে পড়ে গেল। পরে 15 দিন পরে চালু হলো, সে রিকভারি করার জন্য অত সুবিধা পাবে না। একবার যদি আপনি এক পা পিছিয়ে যান, আপনি কিন্তু সমান হইতে কিন্তু 2 পা দিয়ে আসতে হবে আপনাকে। যে হাঁটছে সে কিন্তু হাঁটতেছে, তৃতীয় পা দিতে পারলেই আপনি তার সামনে যেতে পারবেন। আমরা কিন্তু দ্বিতীয় পা দেওয়ার আগে কিন্তু আরও 4টা পা পিছিয়েছি। আরেকটা প্রবলেম হচ্ছে, যেমন এই যে এই আমাদের শহীদ হাদি, এর কারণে একটা থমথমে অবস্থা, কেউ এটা মেনে নিতে পারছে না, মানুষের মধ্যে শোকের মাতম চলছে। এইভাবে কিন্তু ফ্যাক্টরি ডে বাই ডে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে সক্ষমতা হারিয়ে ফেলতেছে। এই সক্ষমতা হারার কারণে যেভাবে এক্সপোর্ট আমরা হারাচ্ছি, কারণ আমার তো টার্গেট হলো বাংলাদেশে আমরা $50 বিলিয়ন শিপমেন্ট করে টার্গেট আছে, সেখান থেকে কিন্তু আমরা $50 বিলিয়ন শিপমেন্ট করতে গিয়ে কিন্তু আমরা সেখানে আরও সক্ষমতা বাড়াবো, বাট পক্ষান্তরে সক্ষমতা কমছে, এটা থেকে আরও 10% মানে 10 বিলিয়ন কমে যাচ্ছে। যার কারণে এই ফ্যাক্টরিগুলি আস্তে আস্তে বন্ধ হওয়ার কারণে যেভাবে শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত নয়, এখানে সমাজে বেকারত্ব বাড়বে। আর একটা গার্মেন্টসের সাথে তো একটা গার্মেন্টস রিলেটেড না, আপনি একটা ফ্যাক্টরি যদি 5,000 শ্রমিক থাকে, তার ইনডোরে পিছনে কিন্তু ব্যাকআপ দিয়ে আনার জন্য 15,000 শ্রমিক আছে। কারণ আমাদের একটা ফ্যাক্টরিতে আমাদের বাটন ফ্যাক্টরি আছে, আমাদের ইলাস্টিক ফ্যাক্টরি আছে, আমাদের কার্টুন ফ্যাক্টরি আছে, আমাদের পলি ফ্যাক্টরি আছে, আমাদের ট্রান্সপোর্ট আছে, আমাদের এই যে অনেকগুলি জিনিস পিছনে রিলেটেড। একটা ফ্যাক্টরি বন্ধ হওয়ানি পিছু পিছনে আরও 15,000 লোক বেকার হয়ে যাওয়া। আর প্রত্যেক ফ্যামিলিতে যদি 4 জন করিও ধরি, কত লোক কিন্তু বেকারত্বের ইয়েতে পড়ে যাচ্ছে। এই যে বন্ধ ফ্যাক্টরি চালু করার জন্য বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক একটা নীতি সহায়তা তো নয়, এটা একটা মানে রিশিডিউল করার সুযোগ দিয়েছে। রিশিডিউল করার সুযোগ দিয়েছেন ফর সামনের জন্য, পিছনে যে লোনটা কাঁধে উঠে গেছে এটা আপনি কীভাবে পে করবেন? যার কারণে অনেক কিন্তু আস্তে ফ্যাক্টরি ছেড়ে দিচ্ছে, ফ্যাক্টরি বন্ধ করে চলে যাচ্ছে এবং প্রান্তর উপক্রম হয়েছে, কারণ আপনার পকেট থেকে তো 10 কোটি স্যালারি দেওয়ার মতো টাকা আপনি আর্ন করতে পারেন নাই। এক্ষেত্রে দেখা যাচ্ছে জীবনযাত্রার ব্যয় বাড়ছে কিন্তু আয় কমে যাচ্ছে, এর কি প্রতিকার রয়েছে? দেখুন, আমরা বিজিএমই থেকে বারবার বলতেছি যে আমাদের শ্রমিকদের জন্য রেশনিং সিস্টেম চালু করার জন্য, কারণ আমার শ্রমিক ভাইতে কোনো দোষ নাই, সে তো বাজার থেকে চাউল কিনতে হচ্ছে 100 টাকা 110 টাকা কেজিতে, কিন্তু তাকে তো আমরা 110 টাকা মিনিমাম সেটা কাভার করে না, তাহলে সে কীভাবে বাঁচবে? তাকে বাঁচার জন্য রাষ্ট্র তার পাশে দাঁড়াতে হবে। যেমন আপনি শ্রমিকদেরকে যদি সুস্থ রাখতে পারেন, তাদের জন্য রেশনিং ব্যবস্থা আমরা বলছি। আজকে দেখুন, শ্রমিকদের পক্ষে অনেকেই কথা বলে, আমরা সাধুবাদ জানাই, কিন্তু শ্রমিকদের এটা করা যায় না যে আগে যে আমরা ছাত্র ছিলাম যে আমাদের বাসে উঠলে হাফ থাকতো, আমাদের পাশ থাকলে হাফ, তাহলে আমাদের আইডি কার্ড আছে তো বাস মালিক সুবিধা যারা আছে বা সরকারি ট্রান্সপোর্ট আছে, এখানে আইডি কার্ড দিলে তারা অর্ধেক বার দিয়ে 8,000 করতে পারে, তাদের রেশনিং সিস্টেম রাখতে পারে, হাসপাতালগুলি তার জন্য চিকিৎসা। আমরা বিজিএমইতে হাসপাতাল করতে চেষ্টা করতেছি, কিন্তু সরকার থেকেও তো বলতে পারে যদি জেনুইন শ্রমিক হয় তাহলে তার ফ্যামিলির জন্য একটা হেলথ কার্ড করে দেওয়া, যে গেলেতে সাশ্রয় মূল্যে পাবে। আমরা যদি এগুলি ঘুরে দাঁড়াতে না পারি, তাহলে আমরা যতই স্বপ্ন দেখছি বাংলাদেশকে নতুন বাংলাদেশ, নতুন অর্থনীতি, আমরা আরও তো প্রশ্ন অনেকগুলি আছে
আছে যে আমরা ওই যে কিনা এই এলডিসি গ্রাজুয়েশনে যাব, এই যে আমরা যাওয়ার জন্য আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা মানে এটাকে বাস্তবায়ন করতে হলে সরকারকে এবং রাষ্ট্রকে এই সেক্টরের পাশে দাঁড়াতে হবে। যে সে কীভাবে দাঁড়াবেন? আমরা কেউ চাই না যে ফ্রি আমাদেরকে দিয়ে দেন। আমার বক্তব্যটা খুব ক্লিয়ার, যদি আপনি রুগ্ন শিল্প অথবা বন্ধ ফ্যাক্টরিগুলি অথবা বন্ধ হয়ে যাচ্ছে, তিনটা ক্যাটাগরি আছে এখানে। একটা হলো অনেক বন্ধ হয়ে গেছে, আর কিছুদিন এই কিছুদিনের মধ্যে গত 1-1.5 বছরের মধ্যে অনেকগুলি ফ্যাক্টরিতে বন্ধ হয়ে গেছে, আর কিছু ফ্যাক্টরি টিপ টিপ করে জ্বলছে, যেগুলো বন্ধ হয়ে যাবে। এই ফ্যাক্টরিগুলিকে যদি সচল রাখলে যেমনিভাবে অর্থনীতির চাকা ঘুরে দাঁড়াবে, পাশাপাশি আমাদের বেকারত্ব সেখানে কমে আসবে, আমাদের দেশের উন্নতি হবে, ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যেগুলো আছে এগুলো কিন্তু এইভাবে ফুটে উঠবে। সেটার জন্য গভর্নমেন্টের পলিসি নিতে হবে যে আমি যে ঋণগুলি আগে যদি ব্লক করে ইন্টারেস্ট না বাড়িয়ে আমি সেটাকে একটা লং টাইম দিয়ে তার আস্তে আস্তে পে করো। আর বর্তমানে চলার জন্য সক্ষমতা দেওয়ার জন্য তাদেরকে একটা সহজ শর্তে, বাংলাদেশ ব্যাংকে অনেক টাকা আছে কিন্তু বিভিন্ন আমলা তাদের জটিলতার কারণে কিন্তু নেওয়া যাচ্ছে না। এগুলি প্রপার ইউটিলাইজ করা এবং সেখানে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন নয়, উচ্চ বুদ্ধি সম্পন্ন যারা নীতি নির্ধারণ করতে পারে, তাদের মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের এই অলস টাকাগুলি যদি প্রপারলি ইউটিলাইজ করা যায় এবং গার্মেন্টসের পাশে দাঁড়ায়, আমার মনে হয় যে আমরা এই বেকারত্ব থেকে ঘুরে দাঁড়াতে পারবো, পাশাপাশি আমরা এই শিল্পকে একটা উচ্চ থেকে উচ্চ স্তরে নিয়ে যেতে পারবো এবং দেশের অর্থনীতি মেরুদণ্ড আমরা শক্ত করে দিতে পারবো বলে বিশ্বাস করি আমি। সাম্প্রতিক ব্যাংকিং খাতের যে অবস্থা, দুর্বলতা রয়েছে, এই খাত অর্থনীতিকে কতটা প্রভাবিত করছে? দেখুন, ব্যাংকিং খাতে আমরা যেটা দেখেছি যে তারল্যর অভাবের কারণে আপনি জানেন যে কিছুদিন আগে অলরেডি আইন পাস হয়ে গেছে, মার্জার করে 5টা ব্যাংকে একসাথে করে ফেলছে। কিছুদিন আগে আরও কিছু যে ব্যাংক কিন্তু টাকা দিতে পারছে না। এই যে যেটা বলে ম্যানিপুলেট করে যা করা হয়েছিল, সরকার টিকে ফ্যাসিস্ট সরকার টিকে থাকার জন্য তারা বিভিন্ন ব্যাংক থেকে প্রচুর লোন নিয়েছে। এই তারল্য সংকটের কারণে কিন্তু আমরা থমকে দাঁড়িয়ে গেছি। এখন যেটা হচ্ছে সেটা হলো যে বাংলাদেশ ব্যাংকে তাদেরকে সহায়তা করতেছে, তারা টাকা দিচ্ছে, কিন্তু দেশের রাজনৈতিক স্থিতিশীলতা না থাকার কারণে, বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়ার কারণে, বাংলাদেশের গণতান্ত্রিক সরকার হলো আস্থাভাজন, যার কাছে বাংলাদেশ মানুষ মনে করে, বিশ্ব মনে করে তার কাছে দেশটা নিরাপদ, সেই দেশপ্রেমিক সরকার যদি ক্ষমতায় আসবে এবং তারা দেশ নিয়ে যখন চিন্তা করবে, নিজের ক্ষমতা নিয়ে নয়, দেশকে নিয়ে যারা চিন্তা করবে, ওই সরকার ক্ষমতা আসার পরে যদি মানুষ ইনভেস্ট করা শুরু করবে এবং ফরেন ইনভেস্টার এবং লোকাল ইনভেস্টার যারা আছে তারা যখন নতুন করে ইনভেস্ট করবে, তখন এই বাংলাদেশ অর্থনীতি জায়গা ঘুরে দাঁড়াবে। আপনি দেখুন ইদানিংকালে আমরা যদি লক্ষ্য করেন, জুলাইয়ের পর থেকে বাংলাদেশে এক্সপোর্ট গ্রোথ কিন্তু ডে বাই ডে কমে গেছে এবং বিশেষ করে গার্মেন্টস সেক্টরে আমি ওই দিনও বলেছিলাম, আজকে পরিসংখ্যানের সাথে নাই, যেটা জুলাইতে অগাস্টে আমাদের মনে হয় 5 পয়েন্ট কত কমে গেছে, সেপ্টেম্বরে কমে গেছে, অক্টোবরের নম্বরে কমে গেছে। ইন এভারেজ গার্মেন্টস হিসাব করলে 5.5% গ্রোথ ডাউনের দিকে চলে গেছে। এইটাকে ফিরিয়ে আনার জন্য আমাদের মূলধনী কোনো জিনিসপত্র আসছে না। এখন যেই টুকটাক মেশিনারি সেগুলি হচ্ছে, এই মেশিনগুলি কিন্তু নতুন না, আমরা রিপ্লেসমেন্ট দিচ্ছি, নতুন ইনভেস্টমেন্ট হচ্ছে না। এই নতুন ব্যাংক রেডি আছে করার জন্য, কিন্তু ব্যাংক ইদানিংকালে আমাদের বর্তমান সরকার যারা আছে তারা অর্থনীতি রিজার্ভ অনেক উপরে নিয়ে গেছে, বিভিন্ন লোন পে করে তারা দাঁড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু বিদেশি ইনভেস্টর পেতে হলে, দাতা সংস্থায় আসতে হলে, লোকাল ইনভেস্ট করতে হলে তাদের প্রথম দরকার হলো বিনিয়োগের নিশ্চয়তা। যতক্ষণ পর্যন্ত বিনিয়োগের নিশ্চয়তা না পাবে, অতক্ষণ পর্যন্ত আমরা যতই চেষ্টা করি আমরা কিন্তু এই সেক্টরকে ঘুরে দাঁড়ানো টাফ হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা মনে করি সামনে যদি ইনশাল্লাহ নির্বাচন হবে, শত বাধা নির্বাচন, দেখেন নির্বাচনে বানচাল করার জন্য অনেক চক্রান্ত চলছে ইতিমধ্যে, দেশি এবং বিদেশি। নির্বাচন পরবর্তী সময় কি পরিস্থিতির পরিবর্তন হবে, এই বিষয়ে কি মনে করছেন আপনি? আমি আশাবাদী নির্বাচন পরবর্তী সময় আর নির্বাচন পরবর্তী সময় মেইন জিনিসটা হলো স্থিতিশীলতা। নির্বাচন হয়ে গেল, দেশকে অস্থিতিশীল করে ফেললো, তাহলে রেজাল্ট একই দাঁড়াবে। নির্বাচন হলো না, দেশ স্থিতিশীল, মানুষ কিন্তু আস্থা ফেরত পাবে, সেখানে একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। নির্বাচন পরবর্তী আমি আপনাকে ক্লিয়ারলি যে মেসেজটা দিতে যাচ্ছি সেটা হলো আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে, আমাদের দেশে যতদিন না
গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হবে, দেশপ্রেমিক সরকার প্রতিষ্ঠা না হবে, যেমনিভাবে আপনি জানেন বাংলাদেশ স্বাধীনতার পরে আমরা শুনেছি যে তলাবিহীন জুড়ি ছিল বাংলাদেশ। সেই তলাবিহীন জুড়ি থেকে একজন দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক একটা সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলেছিল। পরবর্তীতে আরেকজন এসে, অন্যরা এসে আবার কিছু মিসইউজ হয়েছে, একটা দোদুল্যমান পরিস্থিতি আছে। আমরা মনে করি আমরা যেটা সামনে দেখছি, জনগণও দেখছে, ইনশাল্লাহ বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার আসবে। আমরা মনে করি, আপনিও বুঝতেছেন, আমরাও বুঝতেছি, যারা আসবে আমরা মনে করি ওনাদেরকে দেশ নিরাপদ থাকবে এবং উনি দেশকে নিয়ে চিন্তা করে এবং উনি এই দেশের অর্থনীতি চিন্তা করে। ওনার সাথে আমাদেরও টুকটাক কথাবার্তা, আমাদের বিজিবির সাথে বিজিবি প্রেসিডেন্ট তারাও যোগাযোগ করতেছে, ওনার সুন্দর পরিকল্পনা আছে। আমি আশাবাদী আজকে আপনার এখানে দায়িত্বহীন কণ্ঠে বলতে পারি ইনশাআল্লাহ সামনে নির্বাচনের পরে দেশের স্থিতিশীল পরিস্থিতি আসবে এবং আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে একটি এবং আমাদের ইয়াং জেনারেশন যাদেরকে বলে তারাও বাংলাদেশকে একটি সুন্দরভাবে গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ আছে। আমরা আশাবাদী আমরা একটি সুন্দর জায়গায় দাঁড়াবো ইনশাআল্লাহ। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে আরো একটি বিরতির পরে। দর্শক, এরপর জানিয়ে নিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসি বিরতির পর। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। ডক্টর রশিদ আহমেদ হোসাইনি, আমি এবার আপনার কাছে জানতে চাই, এই দেশের আর্থিক খাতে আস্থা পুনর্গঠনে কি ধরনের পদক্ষেপ জরুরি? আসলে আমি সকালবেলা শুনতেছিলাম আর একটা দেশ টিভির একটা টক শোতে আমাদের বিজিএমের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের এনামুল হক বাবলু উনি বলছিলেন। তা আমি চিন্তা করতেছিলাম যে এই কথাগুলি প্রতিনিয়ত একই সুরে কথাগুলি আসে, কিন্তু এই কথাগুলি উত্তরণের জন্য যে কথাগুলি আজকে বিজিবি প্রেসিডেন্ট বলতেছে, ভাইস প্রেসিডেন্ট বলতেছে, আপনারা বলতেছেন, আমরা বলতেছি, ইমপ্লিমেন্টে যেতে হবে আমাদেরকে। যতক্ষণ ইমপ্লিমেন্ট না হবে অতদিন আসলে আমরা আলোচনাই করতে পারবো। আলোচনা আমাদের মুখরোচক আলোচনা, সময় যাবে, আমরা সময় লস করবো, বাট উত্তরণের পথগুলি সবাই কিন্তু ক্লিয়ারলি জানে। আপনি যেই গার্মেন্টস শিল্পকে টিকাতে হলে, অর্থনীতি টিকাতে হলে, যেটা বারবার বলতেছি, আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাবো 26 নভেম্বরে, রাইট, 29 নভেম্বর। কিন্তু আমরা কি যাওয়ার জন্য আসলে প্রস্তুত? আমরা চাচ্ছি যে আমরা যাব, কোনো আপত্তি নেই, কিন্তু 3 বছর ডেফার্ড করে দেওয়ার জন্য, এবং ডেফার্ড করার সুযোগ কিন্তু আছে, এটা ইতিহাস কিন্তু আছে। আপনি যদি এলডিসি গ্রাজুয়েশনকে ডেফার্ড করতে না পারেন তাহলে বড় ধরনের হুমকিতে আমরা পড়বো। কারণ আমাদের এখন যে প্রচলিত ফ্যাসিলিটিগুলি আছে সেগুলি কিন্তু অনেক কমে যাবে। তাহলে কি আপনি এলডিসি গ্রাজুয়েশনের পক্ষে না? আমি পক্ষে, বাট আমরা ডেফার করার জন্য আবেদন জানাচ্ছি যে 3 বছর ডেফার্ড করা যায়, এটা আইন সিদ্ধ। আপনি দেখেন এই মুহূর্তে আমরা ইউরোপীয় মার্কেটে যে ট্যাক্সটা দিচ্ছি এটা কিন্তু 5% বেড়ে যাবে। যখনই 5% বেড়ে যাবে তখন তাদের ওখানে দাম বেড়ে যাবে। ওখানে দাম বেড়ে গেলে এখানে ক্রয় ক্ষমতা যখন কমে যাবে তাহলে আপনি তো অর্ডার দিবে, তারা ওখানে কে কত কিনতে চাহিদা দেখে আপনাকে অর্ডার দিবে। সেম ক্যারি দেখেন, যখন এই ট্যারিফের কারণে আমরা একটু ফ্যাসিলিটি পাবো ইন্ডিয়া এবং চায়না থেকে, কিন্তু সেটা ধরার জন্য ইন্ডিয়া এবং চায়না তারা যে রাষ্ট্রীয় যে সহযোগিতা পাচ্ছে উদ্যোক্তারা, আমরা কিন্তু এখান থেকে সরে যাচ্ছি ডিউ টু এলডিসি গ্রাজুয়েশনের কারণে। তাহলে এটার জন্য এলডিসি গ্রাজুয়েশনকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, আমাদের সবার দাবি আমরা এলডিসি গ্রাজুয়েশন যাবো, যেহেতু এটাকে ম্যানিপুলেট করে করা হয়েছে, এটা সবাই জানে এটা, এবং বিদেশিরাও জানে। তাহলে আমরা এলডিজিকে আমাদের ডেফার্ট করে নেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য কি করণীয় হতে পারে? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো বিনিয়োগ বান্ধব। এটা বারবার একটা কথা, সরকারের পট পরিবর্তন হতে পারে, নীতির পরিবর্তন হওয়া ঠিক না। সরকার আসবে, সরকার যাবে, জনগণ চাইলে আসবে, চাইলে না চাইলে আসবে না, বাট আমাদের ফিক্সড নীতি থাকতে হবে। দিস ইজ দ্য নীতি, আমাদের এইটাই হবে, আমাদের গার্মেন্টস সেক্টরকে বা ইন্ডাস্ট্রি আমাদের নীতি। আমরা এইভাবে বিদেশের সাথে লিয়াজু করে আমরা আমাদের এই ট্রেডটাকে বাঁচিয়ে রাখবো। দেখেন, নীতি সহায়তা
এটা নীতি সহায়তা কিন্তু আমাদের জন্য না, এই সেক্টরকে ভর্তুকি দেওয়া মানে আপনি এই দিদি ভর্তুকি দিচ্ছেন, ওই দিদি রাষ্ট্র কিন্তু ইনকাম করে নিচ্ছে। এখানে কয়েকটা জিনিস, আপনি তো গার্মেন্টস যারা চালাচ্ছে উদ্যোক্তারা বেনিফিট হচ্ছে না, এখানে শ্রমিক বেনিফিট হচ্ছে, বাড়িওয়ালা বেনিফিট হচ্ছে। একটা ফ্যাক্টরি যখন বন্ধ হয়ে যায় আশেপাশে সমস্ত বাসা কিন্তু খালি হয়ে যায়। ফ্যাক্টরি যখন চালু থাকে, লোকজন থাকে, এখানে চাকরি করে বাসা ভাড়া পায়, ওই টাকাটা কিন্তু বাংলাদেশ আর্থসামাজিক উন্নতি হচ্ছে। এখানে আপনাদের ওই এলাকায় অনেকগুলো ছোটো ছোটো, আপনি একটু খেয়াল করে দেখেন, এই উত্তরও যদি না ঘটাতে পারি আমরা, এই যে এখন আমাদের যে মেয়েরা, আমাদের যে বিশেষ করে যারা মহিলা এবং যারা আমাদের শ্রমিক বা যারা নিম্ন আয়ের আছে, আজকে তারা কিন্তু সবাই স্যান্ডেল পরে, তারা কিন্তু ডিম দিয়ে নাস্তা খায়, তারা কিন্তু সুন্দর লিপস্টিক মাখে, তারা কিন্তু মাথার ক্যাপ পরে। এগুলি তো ছোটো ছোটো, এগুলো কিন্তু এডুকেটেড পিপল এগুলি করে না, কিন্তু অন্যরা কিন্তু এগুলি করে। তারা পাচ্ছে কীভাবে? এই গার্মেন্টস সেক্টর আসার কারণে কিন্তু নারীর ক্ষমতা আমরা বলি, কিন্তু নারীর মধ্যে সবচেয়ে বেশি ওমেন্স ওয়ার্কার কিন্তু গার্মেন্টস সেক্টরে আছে। তাহলে উত্তরণের কারণ হলো আমাদের যারা আছে, আমাদের যে লগুলি আছে, আমরা যেভাবে হোঁচট খাচ্ছি গিয়ে, যে আমাদের বিভিন্ন লাইসেন্স, আপনি দেখেন একটা ব্যবসা করেন আপনি, আমরা একটা ট্রেড লাইসেন্স আনতে গেলে আমাদের মাসকে মাস চলে যায়। এখানে আমরা বন্ড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, কলকারখানা, পরিবেশ ছাড়পত্র, এই যে অনেকগুলি জটিলতা আছে, এগুলি সহজ করে দেওয়া। এবং গভর্নমেন্ট ফির পরেও কিন্তু আর একটা ফি আছে, যেটা হলো, এটা কি বলবো, এটা কী ফি, এটা হলো দৈবিক ফি বলে এটাকে। এই দৈবিক ফি গভর্নমেন্ট থেকে অনেক গুণ বেশি। আমাদের সৎ লোকগুলি আসতে হবে, দেশপ্রেমিক লোকগুলিকে বিভিন্ন পোর্টে বসাতে হবে, কাস্টমসে বসাতে হবে, এনবিআরে বসাতে হবে। এবং ততদিন পর্যন্ত আমাদের দেশের পট পরিবর্তন হবে না, আমাদের চারিত্রিক পরিবর্তন করতে হবে, আমাদের মানসিক পরিবর্তন করতে হবে। যে আমরা যদি মানসিক পরিবর্তন না ঘটাবো, আমরা যদি এলডিসিকে যদি আমরা 3 বছর ডেফার্ট করতে না পারি, আমরা যদি ব্যাংকিং যে জটিলতাগুলি সহজ করতে পারি, যেমন একটা আইন কিন্তু রয়ে গেছে এখনও, সেটা হলো আপনি এই গার্মেন্টস সেক্টর টিকে রাখবেন কীভাবে। একটা বায়ার, প্রত্যেকটা বায়ার কিন্তু অর্ডার দিচ্ছে ডিপিতে, ডেফার্ডে পেমেন্ট করবে 60 days ফ্রম ডেট অফ বিএল। কিন্তু আমি তো বলাই আছে এখানে, যেদিন আমি এলসি অ্যাকসেপ্টেন্স দিব, অ্যাকসেপ্টেন্স 90 দিনের মধ্যে পেমেন্ট না করতে আমাকে কিন্তু ক্লাসিফাইড করে বলে, ক্লাসিফাইড করে আমাকে কিন্তু এলসি করার ক্ষমতা বন্ধ হয়ে যাবে। সেখানে পরিবর্তন, ব্যাংকিং আইনে পরিবর্তন আনতে হবে, আমাদের বিভিন্ন লাইসেন্সের জটিলতা সেদিকে পরিবর্তন আনতে হবে। আপনি থেকে কোন দিক দিয়ে বলবে চিটাং পোর্ট দিয়ে খরচ না কামানো যায়? আমাদের এখানে শ্রমিকদের জন্য এদের কিছুদিন মজুরির যে ডিক্লারেশন দিয়ে দিছে, এটা তো আমরা এখানে তাদের কথা বলতে চাচ্ছি না, তাদের পাও না, কিন্তু আপনার কাছে থাকলেই তো দিতে পারবেন, না থাকলে হাত গুটাই ফেলবেন, হাত গুটাই ফ্যাক্টরিটা ক্লোজ হয়ে যাচ্ছে। এই যে কিছু নীতি আমরা করছি, আমরা বহির্বিশ্বের তলফি বাহক না হয়ে আমরা আমাদের সক্ষমতা দাঁড়াতে হবে, যে আমার দেশের আইন হলো এইটা, এই আইনে তোমরা কাজ করো, এবং আইনটাকে শরীরে ইমপ্লিমেন্ট করা, আইনশৃঙ্খলাকে ঠিক করে আনা। একটা ফ্যাক্টরিতে গ্যাঞ্জাম হইতে পারে, এটা ফ্যাক্টরির ভিতরে সীমাবদ্ধ রাখো, বাংসুরে যাওয়া যাবে না। তুমি বসে তোমার ন্যায্য দাবি আদায় করে নাও, বিজিবি তোমার সাথে আছে, আমরা তোমার সাথে আছি। রাস্তায় গিয়ে ব্যারিকেড দিয়া আর একটা ফ্যাক্টরি বন্ধ করা, এই যে আইনশৃঙ্খলার অবনতি, এটাকে ঠিক করতে হবে। আমাদের ব্যাংকিং যে কিছু নীতিমালা চেঞ্জ করে আনতে হবে, এলডিসিকে ডেফার্ড করে নিতে হবে, এবং আমাদের যে বিভিন্ন কূটনীতিক মিশনগুলিকে প্রপারলি কাজ করতে হবে। কারণ আমরা অনেক সময় এলসি জটিলতায়, পেমেন্ট টার্মসের কারণে আমরা কিন্তু অনেক বড় বড় মার্কেট হারিয়ে ফেলতেছি। এইগুলি যদি আমরা শেষ করতে আনতে না পারি তাহলে, এবং এটা উত্তরের জন্য একটাই মাত্র কারণ, একটা হলো সরকারের সদিচ্ছা, আইনশৃঙ্খলা বাহিনীর সদিচ্ছা, উদ্যোক্তাদের সদিচ্ছা, শ্রমিক বেদের সদিচ্ছা। সব সদিচ্ছা যদি একসাথে না হয় আমরা ফসল খেতে থাকবো। দেখুন, আমাদেরকে একটা জিনিস না বললেই নয়, আমরা সবাই কিন্তু মানুষ, কিন্তু ভালো মানুষ কি আমরা? যদি ভালো মানুষ সবাই হই তাহলে হাদির ঘটনা হওয়ার কথা না। যদি ভালো মানুষ সবাই হই তাহলে আমরা কথায় কথায় একজন জুলুম করা আমাদের ঠিক না। যদি ভালো মানুষ হই তাহলে ফাইল আটকিয়ে আমাদের উৎকুচ গ্রহণ করার কথা না। যদি ভালো মানুষ হই তাহলে আমাদের একটা মাল এক্সপোর্ট হলে এক্সপোর্টের সময় আমাদের এই যে বেস্তি কষ্ট নেওয়ার কথা না। চিটাং পোর্টে দেখুন, আমরা একটা গভর্নমেন্টের ফি আছে, গভর্নমেন্ট একটা এক্সপোর্ট করতে হলে $1,00,000 মাল এক্সপোর্ট করতে হলে গভর্নমেন্ট ফি পাবে 10 থেকে 15,000 টাকা, কিন্তু আমাদের খরচ এখানে 30-35,000 টাকা। সেটা কোথায় যায়? ওই যাওয়ার জায়গাটা আপনাদের আমিও জানি, ওটাকে বন্ধ করতে হবে। এগুলি বন্ধ না করলে আপনি তো একসময় জোর করে, ওই যে প্রশ্ন করছে ভাই কেমন আছেন, বলবে জোর করে ভালো আছি। আমরা কিন্তু জোর করে ভালো আছি, জোর করে বেশি দিন ভালো থাকা কিন্তু যায় না। আপনি কাটা ঘায়ে মলম দিয়ে
আপনার একজিমা হলে মলম দিয়ে উপর দিয়ে চামড়া ভালো করতে পারেন, ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত একজিমার মূল উৎপাদন করতে না পারবেন অতদিন কিন্তু আমাদের চুল কাটা বন্ধ হবে না। তা আমাদের মূল উৎপাদন করতে হবে, আমাদের নীতিতে পরিবর্তন আনতে হবে, কারণ আমরা ব্রিটিশ আমলের নীতি দিয়ে বাংলাদেশ চলে এই বলতে সম্ভব নয়, সেখানেও পরিবর্তন আনতে হবে, না হলে এই সেক্টরকে এগিয়ে নেওয়া খুবই টাফ মনে করি আমি। রাজনৈতিক অস্থিরতার ফলে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের উপর যে প্রভাব পড়ছে, এ থেকে উত্তরণের জন্য কি ধরনের উদ্যোগ নেওয়া জরুরি বলে আপনি মনে করছেন? রাজনীতি অস্থিরতার কারণে যেটা পড়ছে এটা তো রাজনৈতিক মঞ্চের কথা, এটা তো বলা খুব টাফ। বাট এই রাজনীতিকে আমরা যদি দেশের স্বার্থে রাজনীতি করতে পারি, জনগণের স্বার্থে রাজনীতি করতে পারি, তাহলে কিন্তু দরিদ্র শ্রেণী বলেন আর মিডল ক্লাস বলেন আর হায়ার ক্লাস বলেন, সবাই মেন্টালিটি পরিবর্তন করে আনতে হবে। আপনি যতদিন মানসিক পরিবর্তন না ঘটবে, চারিত্রিক পরিবর্তন না ঘটবে, অতদিন কিন্তু আপনি কোনো জায়গায় শান্তি পাবেন না। আমি আলোচনার প্রথমেই বলেছি যে বাংলাদেশে রাষ্ট্রীয় অর্থনীতি, রাষ্ট্র ঠিক থাকবে, মাথা ঠিক থাকবে, সব কিছু ঠিক থাকবে। মাথাটি গোলমাল হয়ে যাবে, আপনি নিজেও কাজ করতে পারবেন না। আপনি অসুস্থ শরীরে আপনি টকশো চালাতে পারতেন, যদি আপনার মাথা যদি ধরা থাকতো, ফেন থাকতো, আপনি কিন্তু কথা বলতে পারতেন না। আপনার ব্রেনটা ঠিক থাকবে, পুরো অর্গান কিন্তু কাজ করবে। তাই আমি মনে করি বাংলাদেশের প্রথম দরকার স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবহার এবং আইন না মানার প্রবণতা নয়, আইন মানার প্রবণতা থাকতে হবে। আমাদেরকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, রাষ্ট্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং দেশপ্রেমিক লোকগুলি হতে হবে। দেশপ্রেমিক না হলে দেশপ্রেমিক নেতা দরকার, আমার জনগণ প্রেমিক নেতা না, দেশপ্রেমিক নেতা হতে হবে। দেশ ঠিক থাকবে, জনগণ ঠিক থাকবে, দেশ ঠিক থাকবে, অর্থনীতি ঠিক হবে, আমরা সব জায়গায় ঠিকমতো কাজ করতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমরা এই কাজগুলো না করবো, অতদিন গার্মেন্টস শিল্প নয়, শুধু দেশেই কোনো শান্তি শৃঙ্খলা আসবে বলে আমার বিশ্বাস হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।